মৃত লাশ দাফনের সঠিক নিয়ম রয়েছে, আর সেই নিয়ম মেনে যদি লাশ দাফন করা না হয় সেই লাশ পরিণত হয় পচঙে। ইন্দোনেশিয়ার মানুষজন এইসব পচঙদের খুব ভয় পায়, কেননা তারা মানুষদের ভয় দেখানোর সাথে সাথে মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলে। ইন্দোনেশিয়ার একটি গ্রামে ভুল নিয়মে প্রায় 52টির মতো লাশ কবর দেওয়া হয়, যার ফলে ওই গ্রাম পচঙে ভরে যায়। আর সেই গ্রামের গল্প নিয়েই আজকের এই মুভিটির নাম পামালি। গল্পের শুরুতেই উজান নামের একজন ব্যক্তিকে দেখা যায়, যে কিনা রাতের বেলায় কবরস্থানে অনেকগুলো লাশ দাফনের কাজ করছিল। গ্রামের এই মানুষগুলো মহামারীতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। উজান নিজেও এই মহামারীতে আক্রান্ত ছিল। তার পায়ের অনেকটা অংশ পচে গিয়েছিল। উজান হঠাৎ উপরের দিকে তাকিয়ে শিস বাজাতে শুরু করে। এমনই ওই গ্রামের প্রত্যেকে ঘরের বাহিরে এসে শিস বাজাতে শুরু করে। কিন্তু তারা কেন এমন করছিল সেটা আমরা মুভির ভেতরেই জানতে পারবো। কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। ইউসুফ নামের একজন মাঝি 3জন মেডিকেল অফিসারের জিনিসপত্র নৌকায় উঠাচ্ছিল। এই 3জনকে ওই গ্রামে চিকিৎসার জন্য শহর থেকে পাঠানো হয়েছে। ইউসুফ আরও 2জন ব্যক্তির জন্য অপেক্ষা করছিল, যাদেরকে পাশের গ্রাম থেকে পাঠানো হয়েছে কবর খোঁড়ার জন্য, কেননা তাদের গ্রামে কবর খোঁড়ার মতো আর কেউ অবশিষ্ট ছিল না। শেষ ব্যক্তি যে ছিল উজান, সেও মহামারীতে আক্রান্ত ছিল। যেই 2জনকে পাঠানো হয়েছিল তাদের 2জনের নাম ছিল সেসেফ ও দেদেন, আর মেডিকেল অফিসারদের নাম হলো মিলা, পুপুত ও গেন্দিস। গেন্দিস হলো টিমের লিডার। সেসেফের প্রথম দেখাতেই মিলাকে অনেক পছন্দ হয়ে যায়। মিলাও এই জিনিসটা বুঝতে পেরেছিল। মিলা নৌকায় খোদাই করা কিছু লেখা দেখে, কিন্তু সে লেখাটি পড়তে পারছিল না। তারা নৌকা থেকে নামার পর জানতে পারে জঙ্গলের মধ্য দিয়ে আরও 3 ঘন্টা হাঁটার পর তারা সেই গ্রামে পৌঁছাতে পারবে। তারা জঙ্গল দিয়ে হাঁটার সময় অদ্ভুত জিনিসপত্র গাছে ঝোলানো দেখতে পায়। হঠাৎ পুপুত পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়, তাই তারা কিছুটা সময় বিশ্রাম নেয়। তখন গেন্দিস ইউসুফকে জিজ্ঞাসা করে গাছের সাথে এগুলো কি ঝোলানো রয়েছে। ইউসুফ বলে সে নিজেও জানে না এগুলো কি। 3 ঘন্টা ধরে হাঁটার পর তারা গ্রামে এসে পৌঁছায়, কিন্তু গ্রামটি দেখে মনে হচ্ছিল না যে এই গ্রামে কেউ থাকে। ইউসুফ বলে গ্রামের অর্ধেক মানুষ মহামারীর ভয়ে গ্রাম থেকে পালিয়ে গিয়েছে, আর বাকিরা সবাই মহামারীতে আক্রান্ত। এখানে কিছু বাড়িতে লাল ক্রস চিহ্ন দেওয়া ছিল, যার মানে এই বাড়ির সবাই মহামারীতে মারা গেছে। গ্রামের 3জন ছেলে মেয়ে হিসাব করছিল, আজও প্রায় 17 জনের মতো মানুষ মারা গিয়েছে, আর গত 3 দিন ধরে মোট 52 জন মারা গিয়েছে। এত মানুষ একসাথে মারা যাবার ফলে 1 মাসের মধ্যেই তাদের গ্রামটি প্রায় খালি হয়ে গিয়েছে। তারা গ্রামের হসপিটালে আসার পর এত মানুষ একসাথে অসুস্থ দেখে খুব অবাক হয়। তখন ইউসুফ জানায় পাশের ঘরে আরও মানুষ আছে, যাদের অবস্থা আরও বেশি খারাপ। গেন্দিস তাদের একজনকে স্পর্শ করতে গেলে ইউসুফ তাকে বলে এই রোগ স্পর্শের মাধ্যমেই ছড়ায়, তাই তারা খালি হাতে যেন কাউকে স্পর্শ না করে। আমরা সেখানে উজানকে দেখতে পাই, যে কিনা খুবই অসুস্থ ছিল। ইউসুফ তাদেরকে পাশের ঘরে নিয়ে যায়, যেখানে আরও লাশ রাখা ছিল। উজান 3 দিন আগে অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে গত 3 দিন যত মানুষ মারা গিয়েছিল তাদের কাউকেই দাফন করা হয়নি। ইউসুফ মিলাদেরকে তাদের জন্য থাকার যেই ঘরের ব্যবস্থা করা হয়েছে সেখানে নিয়ে যায়। সেসেফ তাদেরকে জিজ্ঞাসা করে তারা কোথায় থাকবে। কবরস্থানে একটি ছোট্ট ঘর আছে, তাদেরকে সেখানেই থাকতে হবে। ঘরটিতে নেটওয়ার্ক ছিল না। সেখানে কবর দেওয়ার নিয়মের একটি বই ছিল, সেই সাথে ছিল একটা লিস্ট, যাতে তারা বুঝতে পারছিল যে কতজন মানুষের কবর দিতে হবে। অন্যদিকে পুপুত ঘর গোছানোর সময় ঘরের কোণে একটি ছাতা মেলে রাখা দেখে। ইন্দোনেশিয়ানদের মতে ঘরে এরকম ছাতা মেলে রাখা থাকলে সেই ঘরে বিপদ আসে, তাই পুপুত ছাতাটি তাড়াতাড়ি বন্ধ করে ফেলে। তখন মিলা পুপুতের কাছে সুগন্ধি চায়, যাতে সে সেগুলো ওই লাশের ঘরে দিতে পারে। তখন পুপুত বলে তার মনে হয় এই মানুষগুলোর খেয়াল রাখার মতো এখানে কেউ নেই। তাদের খেয়াল রাখার মতো কেউ যেহেতু এখানে নেই, তাই এমনও হতে পারে ওই লাশের মধ্যে কেউ হয়তো বেঁচে আছে, তাই তাদের একবার চেক করা উচিত। মিলা তখন তাকে এগুলো নিয়ে বেশি চিন্তা করতে না করে, আর গ্লাভস পরে নিজের কাজ করতে বলে, কেননা এই মহামারীর ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। অন্যদিকে গেন্দিস তার কাজ শুরু করে দিয়েছিল। মিলা তখন লাশের ঘরে যায় সুগন্ধি ছড়াতে।
মিলা 3টা সুগন্ধি 3 দিকে ছুঁড়ে মারে, কিন্তু মাঝের সুগন্ধিটা আবারও তার দিকে ফিরে আসে। এটা দেখে মিলা ঘাবড়ে যায়। সে অবাক হয়ে সামনের লাশটার দিকে তাকিয়ে থাকে। লাশটা যেন নড়াচড়া করছে। হঠাৎ সেই লাশের মধ্য থেকে একটি ইঁদুর বেরিয়ে আসে। মিলা ভয় পেয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে। সকাল পেরিয়ে রাত হয়। এখনও সেসেফদের কাজ শেষ হয়নি। আরও 5টা লাশ কবর দেওয়া বাকি আছে। সেসেফ ক্লান্ত হয়ে যাওয়ায় বিশ্রাম নিচ্ছিল। তখন হঠাৎ শিস বাজানোর শব্দ শুনতে পায়। সে দেদেনকে ডাক দেয়। দেদেনও এই আওয়াজ শুনতে পাচ্ছিল। সেই গ্রামের ছোট বড় যারা বেঁচে ছিল সবাই শিস বাজাচ্ছিল। তারা এর কারণ বুঝতে পারছিল না। তখন একটা বাড়ি থেকে লাশ বের করা হচ্ছিল। মৃত ব্যক্তিটি ওই বাড়ির শেষ সদস্য ছিল। এই বাড়িতে আর কেউই জীবিত নেই। তাই একটি লোক এসে বাড়ির দরজায় ক্রস চিহ্ন এঁকে দিয়ে যায়। ক্রস চিহ্ন আঁকা শেষে লোকটি যখন চলে যাচ্ছিল, তখন ঘরের লাইট জ্বলে ওঠে। ভেতরে কেউ আছে কিনা সেটা দেখার জন্য রংটা নিচে রেখেই লোকটি ভিতরে যায়। ভেতরে কাউকে না পেয়ে সে যখন চলে যাচ্ছিল, তখন তার পায়ে লেগে রঙের কৌটোটি পড়ে যায়। তখন সে সেই রঙের মধ্যে ছোট 2টো পায়ের ছাপ দেখতে পায়, যেন অদৃশ্য কেউ সেখানে দাঁড়িয়েছিল। তাই সেই জায়গায় রং লাগেনি। এটা দেখে লোকটি ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পুপুতকে দেখানো হয়, যে গোসল করছিল। তখন সেখানকার লাইট জ্বলতে নিভতে শুরু করে, আর হঠাৎই রোগীদের রুম থেকে শব্দ আসতে থাকে। পুপুত তখন রোগীদের ঘরে চেক করতে যায়। সকল রোগী তার বিছানায় ছিল, শুধুমাত্র উজান ছাড়া। হঠাৎই উজান পুপুতের পেছনে চলে আসে এবং তার গলায় থাকা তোয়ালে চেপে ধরে। সেই সাথে বলতে থাকে, কবর, কবর। এটা বলতে বলতেই উজান পেছন দিকে পড়ে যায় আর তার মাথা ফেটে সে মারা যায়। তখন সেখানে মিলা আসে। সে উজানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এই নিয়ে আজকে 4জন ব্যক্তি মারা যায়। অন্যদিকে গেন্দিস নামাজ পড়ছিল। নামাজের মধ্যেই সে ঠক ঠক আওয়াজ শুনতে পাচ্ছিল। সালাম ফেরাতেই আমরা তার পিছনে একটি পচং দেখতে পাই, যেটা কিনা জানালায় মাথা ঠুকছিল। কিন্তু গেন্দিস তা দেখতে পায় না। শব্দটি কোথা থেকে আসছে দেখতে সে জানালার কাছে যায়, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। গেন্দিস নামাজের হিজাব খোলার সময় একটি পচং দেখা যায়, যেটা সে দেখতে পায় না। সেসেফরাও নিজেদের কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছিল। তখন দরজায় কেউ ঠক ঠক আওয়াজ করে। সেসেফ প্রথমে মনে করেছিল হয়তো দেদেন আওয়াজ করছে, কিন্তু দেদেন তার পাশেই ঘুমিয়েছিল। দেদেনকে অনেকবার ডাকার পরেও কোনো সাড়া শব্দ না দিলে সেসেফ একাই উঠে যায় দেখার জন্য। সেসেফ বাহিরে কাউকেই দেখতে পায় না, কিন্তু কবরস্থানের মশালগুলো সব নিভে গিয়েছিল। সেসেফ তাই মশালগুলো জ্বালাতে শুরু করে। তার আশেপাশে অনেকগুলো পচং দেখা যায়। তখন সেখানে দেদেন চলে আসে এবং একা এত রাতে কবরস্থানে আসার জন্য সেসেফকে বকা দেয়। তারপর তাকে সাথে নিয়ে ঘরে চলে যায়। সেই রাতেই আমরা ওই গ্রামে নেন নামের একটি ছোট মেয়েকে দেখতে পাই। তার মায়ের অবস্থাও অনেক খারাপ ছিল, কিন্তু তার মা কিছুতেই হসপিটালে যেতে চাইছিল না, কেননা সে জানে এতে কোনো লাভ হবে না। মাকে বুঝাতে না পেরে নেন পরের দিন হসপিটালে চলে আসে। নেন গেন্দিসকে অনুরোধ করতে থাকে তাদের বাড়িতে যাবার জন্য, কিন্তু হসপিটালে এত রোগী আর তারা মাত্র 3জন। তাই রোগী রেখে বাড়িতে গিয়ে চিকিৎসা করা তাদের পক্ষে সম্ভব নয়। গেন্দিস নেনকে বলে তার মাকে বুঝিয়ে হসপিটালে নিয়ে আসতে। হসপিটালের বাহিরে মিলার সাথে সেসেফদের দেখা হয়। মিলা জিজ্ঞাসা করে উজানের লাশ কবর দেওয়া হয়েছে কিনা। সেসেফ তখন জানায় আগের লাশগুলোই এখনও কবর দেওয়া শেষ হয়নি। সেগুলো শেষ করেই তারা উজানের লাশ কবর দিবে। মিলা তখন বলে আরও একটি রোগীর অবস্থা খুব শোচনীয়, তাদেরকে হয়তোবা আরও একটি কবর খুঁড়তে হবে। মিলা তাদেরকে নিজেদের খেয়াল রাখতে বলে। নেন তখনও গেন্দিসকে তাদের বাড়িতে যাবার জন্য অনুরোধ করছিল। মিলা নেনকে তাদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে। নেন খুব খুশি হয়ে যায় এবং তা বলতে থাকে। গেন্দিস মিলাকে নিষেধ করে এবং বলে কোথাও যেতে না, কেননা তারা এমনিতেই সংখ্যায় কম। মিলা বলে সে তার ডিউটি শেষ করে নিজের বিশ্রামের সময়ে নেনের মাকে দেখতে যাবে। এই ব্যাপারটাতে গেন্দিস খুব একটা খুশি হয় না। মিলা তখন নেনকে জিজ্ঞাসা করে তার পরিবারে আর কে কে আছে। নেন বলে তার বাবা 1 সপ্তাহ আগে এই মহামারীতে মারা গেছে।
এখন শুধু নেন ও তার মাই রয়েছে। মিলা নেনকে বলে সে বিকালে তার মাকে দেখতে যাবে, তাই সে যেন বিকালে মিলাকে নিতে আসে। হঠাৎ রোগীদের মধ্যে একজনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারা তিনজনই ছুটে আসে রোগীর কাছে, কিন্তু তাদের কাছে থাকা অ্যান্টিবায়োটিকও শেষ হয়ে গিয়েছিল, যার ফলে রোগীটি রক্তবমি করতে করতে মারা যায়। এখানে এসে তারা বুঝতে পারে গ্রামের অবস্থা খুব ভয়াবহ। এত কম মানুষ ও সামগ্রীর সাথে এই মহামারীর মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। তাই গেন্দিস সেসেফকে বলে ইউসুফের সাথে যোগাযোগ করতে, কিন্তু সমস্যা হলো এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। গেন্দিস সেসেফকে বলে যেখানে নেটওয়ার্ক আছে এমন জায়গা খুঁজে বের করতে এবং ইউসুফের সাথে যোগাযোগ করতে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়। মিলা তার কাজ শেষ করে নেনকে সাথে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নেনের বাড়ি অনেক দূরে ছিল। রাস্তায় মিলার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন দেখা দেয়, তাই নেন তাকে তার বান্ধবীর বাড়িতে নিয়ে যায়। নেনের বান্ধবীর পুরো পরিবার মহামারীতে মারা গিয়েছিল। গ্রামবাসীরা বাকি যারা সুস্থ ছিল তারা মহামারীর ভয়ে নেনকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, তাই তাদের বাধ্য হয়েই এই বাড়িতে যেতে হয়। বাড়িতে ঢোকার পর আমরা বুঝতে পারি এটা সেই বাড়ি ছিল যেখানে একটি লোক অদ্ভুত কিছু অনুভব করছিল। মিলা ওয়াশরুমে গেলে নেন একটি প্রদীপ জ্বালায় এবং তার বান্ধবীর আঁকা ছবিগুলো দেখতে পায়, যেখানে তার বান্ধবী তাকেই এঁকেছিল। নেন ছবিগুলো দেখছিল, তখন নেনের পিছনে আমরা তার বান্ধবীর আত্মাকে দেখতে পাই, যেটা নেন বুঝতে পারছিল। তাই সে তার বান্ধবীর নাম ধরে ডাকতে ডাকতে পাশের রুমে যায়, যেখানে হাওয়ায় ভাসতে থাকা একটি কলম নিচে পড়ে যায়, আর টেবিলের নিচ থেকে একটি হাত বেরিয়ে সেই কলমটি নেয়। নেন ভয়ে ভয়ে টেবিলের কাপড়টি সরিয়ে দেখে সেখানে কেউ নেই। তখনই তাকে পিছন থেকে কেউ ডাক দেয় এবং তাকে টেনে নিয়ে যায়। নেনের চিৎকারের আওয়াজ শুনে মিলা দৌড়ে সেখানে চলে আসে। এসে দেখে ওই ঘরেই এক কোণায় বসে নেন ভয়ে কাঁপছিল। কি হয়েছে তা জিজ্ঞাসা করলে বলে পর্দার পেছনে কেউ রয়েছে। মিলা পর্দা সরিয়ে দেখে সেখানে নেন দাঁড়িয়ে আছে। তাহলে ওই কোণায় কে বসে আছে? এইটা ভেবে পেছনে তাকাতেই আত্মাটি মিলার ওপর আক্রমণ করে। তারা দুইজনেই কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে সেসেফ ও দেদেন নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে কবরস্থানে চলে আসে। সেসেফ কবরস্থানে থাকা ওয়াশরুমে চলে যায়। দেদেন তখন কুয়োর কাছে গেলে নেটওয়ার্ক পায় এবং ইউসুফকে মেসেজ জানায় এখানে আসার জন্য। এরপর দেদেন কুয়ো থেকে পানি তুলতে গেলে লক্ষ্য করে কুয়োর মধ্যে থেকে কেউ শীষ বাজাচ্ছে। দেদেন কুয়োর মধ্যে থাকা বালতিটাও টেনে তুলতে পারছিল না। দেদেন সেসেফকে তাড়াতাড়ি করতে বলে। একটি ভয়ঙ্কর কণ্ঠ তার বলা সেই কথাটি আবার বলে। এর ফলে দেদেন ভয় পেয়ে যায়। বাহিরে দেদেনের চিৎকার শুনে সেসেফ তাড়াতাড়ি বের হতে গেলে একটি পচংকে দেখতে পায়। তারা দুজনেই দৌড়ে হসপিটালে চলে আসে। তাদের কথা শুনে গেন্দিস চিন্তায় পড়ে যায়। যেহেতু তারা পচং দেখেছে, তার মানে লাশগুলো তারা ঠিকমতো কবর দিয়েছিল তো? সবগুলো লাশের মুখ খুলে দিয়েছিল কিনা সেটাও জানতে চায়। সেসেফ জানায় তারা নিয়ম মাফিকই সব লাশ কবর দিয়েছিল। তার মনে হয় তারা এখানে আসার আগে থেকেই এই গ্রাম ভুতুড়ে। পুপুত বলছিল তাদের হয়তো এই লাশগুলো আরও দ্রুত কবর দেওয়া দরকার, কেননা উজান মৃত্যুর আগে একটাই শব্দ উচ্চারণ করেছিল, সেটা হলো কবর। তারা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। তখন গেন্দিসের মিলার কথা মনে পড়ে। একে তো তারা পচং দেখেছিল, তার ওপর মিলা কোথায় গেছে সেটা তারা জানে না। অন্যদিকে মিলা নেনের বাড়িতে এসে পৌঁছায়। নেনের শব্দ পেয়ে তার মা তার কাছে পানি খেতে চায়। নেন পানি আনতে গেলে মিলা একাই দাঁড়িয়ে থাকে। পাশের ঘরে দেখে একটি মহিলা বসে চুল ঠিক করছে। মিলা মনে করে হয়তো এটাই নেনের মা। সে আরও দেখে ঘরের কোণায় একটি ছাতা মেলে রাখা রয়েছে। মিলা এসব ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে সেখানেই বসে পড়ে। তখনই আমরা তার পিছনের মহিলাটিকে পচঙে পরিণত হতে দেখি। নেন এসে মিলাকে বলে তার সাথে তার মায়ের ঘরে যেতে, যেটা কিনা অন্য একটি রুমে ছিল। মিলা ঘাবড়ে গিয়ে পিছনে তাকিয়ে দেখে সেই ঘরে কেউ ছিল না। মিলাকে বারবার নিষেধ করা সত্ত্বেও নেনের সাথে যাওয়ায় গেন্দিস খুব রেগে গিয়েছিল, কেননা এই সমস্যার মধ্যে তাকে মিলাকে খুঁজতে যেতে হবে। সেসেফ তখন বলে সে মিলাকে খুঁজে নিয়ে আসবে। দেদেন বলে তাদের সবার একসাথে মিলাকে খুঁজতে যাওয়া উচিত। পুপুত তাদের সাথে যেতে চাইলে গেন্দিস মানা করে দেয়। গেন্দিস বলে তার এখানে থেকে সব দেখাশোনা করা উচিত।
দেদেন ও সেসেফের কাছে পুপুতকে একা রেখে যাওয়ার ব্যাপারটা ভালো লাগছিল না, কিন্তু তারা গেন্দিসের মুখের ওপর কিছু বলতেও পারছিল না। পুপুত একা খুব ভয় পাচ্ছিল। তার মধ্যে সে রোগীদের ঘরে কিছু শব্দ শুনতে পায়। চেক করলে দেখে সব ঠিকঠাক আছে। তখনই হঠাৎ শিস বাজানোর শব্দ আসতে থাকে। শিসের শব্দ লক্ষ্য করে সে চলে যায় লাশ রাখা সেই ঘরে। তার মনে হচ্ছিল লাশেদের মধ্যে কেউ হয়তো বেঁচে আছে, আর সেই হয়তো শিস বাজিয়ে তাদেরকে জানানোর চেষ্টা করছে। পুপুত সবগুলো লাশ চেক করছিল। জানালায় শব্দ হলে দেখে একটি কালো বিড়াল বেরিয়ে যাচ্ছে। তখন আমরা তার পিছনে অনেকগুলো পচঙ্কি দেখতে পাই, যারা সবাই পুপুদের দিকে ধেয়ে আসছিল। সে ভয়ে পালাতে গেলে দরজা কিছুতেই খুলতে পারছিল না, আর পচঙ্গুলোও তার খুব কাছে চলে এসেছিল। হঠাৎ দরজাটি খুলে গেলে পুপুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কোনো অদৃশ্য এক শক্তি তাকে টানতে শুরু করে। পুপুত অনেক চেষ্টা করে নিজেকে আটকে রাখার জন্য, কিন্তু অদৃশ্য শক্তিটি তাকে টেনে নিয়ে সেই ঘরে নিয়ে যায় এবং দরজাটি বন্ধ হয়ে যায়। অন্যদিকে মিলা নেনের মাকে বোঝাচ্ছিল তাদের সাথে গ্রামের হসপিটালে যেতে। মিলা তাকে সান্ত্বনা দিতেই এগুলো বলছিল, কেননা মিলা বুঝতে পারছিল যে নেনের মায়ের অবস্থা খুব ভালো না, সে আর বেশি দিন বাঁচবে না। মিলা তাকে নিয়মিত ওষুধ খেতে বলে সেখান থেকে বেরিয়ে যায়। নেন মিলাকে এগিয়ে দিতে চাইলে মিলা তাকে মানা করে। মিলা একাই রওনা হতে যাবে, তখন সে শিস বাজানোর শব্দ শুনতে পায়। নেনও শিস বাজাচ্ছিল। মিলা নেনকে শিস বাজানোর কারণ জিজ্ঞাসা করলে নেন বলে, কেউ হয়তো মারা গিয়েছে, আর তারা মৃত ব্যক্তিদেরকে এভাবেই সম্মান জানায়, এটাই তাদের নিয়ম। এরপর মিলা ঘরে ছাতা খুলে রাখার ব্যাপারে জিজ্ঞাসা করলে নেন বলে, এটা তাদের বিপদ থেকে রক্ষা করে। কিন্তু মিলা জানতো ছাতা খুলে রাখলে সেই ঘরে বিপদ আসে। এরকম উল্টা নিয়ম শুনে সে অবাক হয়। এরপর মিলা হসপিটালে যাবার উদ্দেশ্যে রওনা হয়। সে জঙ্গল দিয়ে যাওয়ার সময় একই জায়গা দিয়ে ঘুরপাক খাচ্ছিল। একটা সময় সে বুঝতে পারে যে সে কোনো গোলকধাঁধায় আটকে গেছে। হঠাৎ সে তার পিছনে পচং দেখতে পায়। সে ভয় পেয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। তখন অনেকগুলো পচং তাকে ঘিরে ধরলে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সেসেফকে দেখে সে ভয় পেয়ে যায়। সেসেফ তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছিল। তারা মিলাকে জঙ্গলে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। মিলা জানায় সে জঙ্গলের ভিতরে পচং দেখেছিল। মিলা ভেবেছিল সেসেফ হয়তো তার কথা বিশ্বাস করবে না, কিন্তু সেসেফ বলে সেও পচং দেখেছে। মিলা বলে এখন তাদের কি করা উচিত। তখন সেখানে দেদেন আসে এবং জানায় পুপুতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেন্দিস পুপুতকে খুঁজতে খুঁজতে সেই লাশের ঘরে পুপুতের লাশ দেখতে পায় এবং চিৎকার করে কান্না শুরু করে। গেন্দিসের কান্নার আওয়াজ শুনে বাকি সবাই সেখানে আসে। পুপুতের এরকম অবস্থা দেখে সবাই হতবাক হয়ে যায়। পরের দিন সকালে দেদেন ও সেসেফ পুপুতের লাশকে কাফন পরায়। তখন গেন্দিস বলে ইউসুফকে এখনই কল করতে, সে এসে যেন তাদেরকে এখান থেকে নিয়ে যায়। দেদেন তার কথা মতো চলে যায় ইউসুফের সাথে যোগাযোগ করতে। সেসেফ পুপুতের লাশের পাশে বসেই কোরআন পড়ছিল। গেন্দিস সেখান থেকে উঠে গিয়ে নিজের কাপড় চোপড় গোছাতে শুরু করে। মিলা তখন তাকে জিজ্ঞাসা করে সে এমন কেন করছে। গেন্দিস বলে আমি আমার নিজের জীবন বাঁচাতে চাই। মিলা পুপুতের লাশ এইভাবে ফেলে যেতে চাইছিল না। সে চাইছিল যেন পুপুতের লাশ সঠিক নিয়মে দাফন করা হয়। গেন্দিস তখন রেগে যায় আর পুপুতের মৃত্যুর জন্য মিলাকেই দায়ী করতে থাকে। মিলা যদি কালকে নেনের মাকে দেখতে না যেত তাহলে পুপুতের মৃত্যু হতো না। মিলা গেন্দিসের এমন কথায় অবাক হয়ে যায় এবং বলে মিলা সেই ব্যক্তি নয় যে কিনা কাল পুপুতকে একা রেখে গিয়েছিল। গেন্দিস বুঝতে পারে মিলা তাকেই দায়ী করছে। গেন্দিস তখন চুপ হয়ে যায়। তখন সেখানে দেদেন আসে এবং বলে ইউসুফের সাথে যোগাযোগ হয়েছে, সে তাদেরকে নিতে আসছে। এটা শুনে গেন্দিস মিলাকে বলে সে নদীর পাড়ে ইউসুফের জন্য অপেক্ষা করবে। যদি এর মধ্যে তারা আসে তাহলে ভালো, নয়তো সে বাকি সবাইকে ফেলে একাই চলে যাবে। মিলা বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। মিলা ঘরে গিয়ে কান্না করতে থাকে। পুপুতের মৃত্যুতে মিলা একদম ভেঙে পড়েছিল। সেসেফ ও দেদেনও খুব কষ্ট পেয়েছিল পুপুতের এমন মৃত্যুতে। পরবর্তী দৃশ্যে দেখা যায় গ্রামের প্রত্যেকটি ঘরে পচং পৌঁছে গিয়েছিল। নেনের মা জানালা দিয়ে বাইরে একটি পচং দেখতে পায়।
ভয় পেয়ে সে নেনকে ডাক দেয়, কিন্তু নেন এসে সেখানে কাউকেই দেখতে পায় না। তাই সে জানালা বন্ধ করে আবার তার মায়ের জন্য খাবার রান্না করতে চলে যায়। তারপর নেনের মা ঠক ঠক শব্দ শুনতে পায়। এরপর আমরা ওপরে পচংটিকে দেখতে পাই। পচংটির মুখ থেকে কালো পদার্থ নেনের মায়ের মুখের মধ্যে পড়তে থাকে। অন্যদিকে মিলা একা বৃষ্টির মধ্যে বসেছিল। সেসেফ তার কাছে এসে বসে এবং কথা বলতে চায়, কিন্তু মিলা কোনো কথা বলছিল না। দিন পেরিয়ে রাত হয়। ঠক ঠক শব্দ শুনে দেদেনের ঘুম ভাঙে। আয়নায় সে নিজের শরীরে একটি ক্ষত দেখতে পায়। দেদেন বুঝতে পারে সে নিজেও এই মহামারীতে আক্রান্ত। দেদেন চিন্তায় পড়ে যায়, কারণ এই মহামারীতে আক্রান্ত হলে মৃত্যু নিশ্চিত। তখন আবারও সেই ঠকঠক শব্দ শুনতে পায়। বাইরে এসে দেখে সেসেফ অন্ধকারে বসে তার জুতা ঠিক করছে। তাই সে বাহিরে থাকা হ্যারিকেনটা জ্বালিয়ে দেয়। আগুন জ্বালাতেই দেখে সেখানে কেউ নেই। এটা দেখে দেদেন ভয় পেয়ে ঘরে চলে আসে। ঘরে এসে দেখে কেউ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। কাঁথাটা সরাতেই দেখে এটা তো সে নিজেই। নিজের এমন ভয়ানক মৃত রূপ দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে দৌড়ে সেসেফ ও মিলার কাছে চলে আসে। তাদেরকে সব কথা জানায়। দেদেন বলে সে পুপুতের মতো মরতে চায় না। আর দেদেন যে মহামারীতে আক্রান্ত এটাও তাদেরকে জানায়। মিলা ও সেসেফ তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। তখন সেখানে নেন আসে। মিলা জিজ্ঞাসা করে এত রাতে সে এখানে কি করছে। নেন জানায় তার মা আর বেঁচে নেই। মিলারা পারত এখনই এই গ্রাম থেকে চলে যেতে, কিন্তু মিলা নেনের মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে চায়। নেনের মায়ের শেষ ইচ্ছা ছিল নেনের বাবার কবরেই যেন তার কবর দেওয়া হয়। তারা তিনজন নেনের বাড়িতে যায়। সেসেফ ও দেদেন নেনের মায়ের লাশ কবর দিতে নিয়ে যায়। অন্যদিকে নেন ও মিলা সবাইকে সতর্ক করতে যায়। একটা বাড়িতে গিয়ে অনেকক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা খুলছিল না। জানালা দিয়ে মিলা দেখতে পায় এই বাড়িতে থাকা শেষ ব্যক্তিটিও মারা গেছে। এমনকি গ্রামে কেউই জীবিত ছিল না, সবাই মারা গিয়েছিল। সেসেফ একাই নেনের মায়ের লাশ কবর দিচ্ছিল। নেনের বাবার কবর খুঁড়ে কাঠ সরাতেই দেখে লাশের মুখ খোলা নেই। লাশের কাপড়টি সরাতেই দেখে এখানে তো লাশের মুখ না, বরং পা রয়েছে। তার মানে কবরের ফলকটা লাশের পায়ের দিকে ছিল, যার ফলে দিকের ব্যাপারে সে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে দেদেন ইউসুফের সাথে যোগাযোগ করার জন্য নেটওয়ার্ক খুঁজতে থাকে। নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে সে কুয়োর ওপর উঠে দাঁড়ায় এবং নেটওয়ার্ক পায়। এরপর ইউসুফকে কল দিলে ইউসুফ জানায় অতিরিক্ত বৃষ্টির কারণে সে আজ নৌকা নিয়ে আসতে পারবে না। সে কাল সকালে তাদেরকে নিতে আসবে। দেদেন তখন বলতে থাকে তারা খুব বিপদে পড়েছে, তাদেরকে আজই এখান থেকে নিয়ে যেতে হবে। তখনই তার ফোনটি কুয়োর মধ্যে থাকা বালতির মধ্যে পড়ে যায়। দেদেন ফোনটি উঠাতে ব্যস্ত হয়ে পড়ে। ইউসুফের কথায় এটা বোঝা যায় যে সে আজ গেন্দিসকে নিয়ে যায়নি। তাহলে গেন্দিস এখন কোথায় আছে? গেন্দিস আসলে তখনও জঙ্গল থেকে বের হতে পারেনি। হারিয়ে সে একই জায়গায় ঘুরছিল। হঠাৎ সে জঙ্গলের ভিতরে পুপুতের আত্মাকে দেখতে পায়। সে ভয় পেয়ে পালাতে শুরু করে। এরপর দেদেনকে দেখানো হয়। সে অনেক কষ্টে তার ফোনটি উঠাতে পারে। পরে ইউসুফকে বলতে থাকে তাদেরকে এখান থেকে নিয়ে যেতে। তখনই কুয়োর ভেতর থেকে একটি পচং এসে দেদেনকে টেনে নিয়ে যায়। অন্যদিকে সেসেফ নেনের বাবার পাশের কবর খুঁড়তে থাকে। সেখানেও একই জিনিস দেখতে পায়। পুরো পৃথিবীতে লাশের মাথার দিকে ফলক লাগানো হলেও এই গ্রামে লাশের পায়ের দিকে ফলক লাগানো হতো। এমন উল্টা নিয়ম দেখে সে ওই বইটি দেখতে যায় যেখানে কবর দেওয়ার নিয়ম লেখা ছিল। বইয়ের নিয়ম অনুযায়ী এই গ্রামে লাশকে ফলকের দিকে পা দিয়ে মাটি দিতে হয়, আর এমনটা যদি না করা হয় তাহলে গ্রামে সর্বনাশ নেমে আসবে। এমন ভবিষ্যৎবাণী দেখে সেসেফ বুঝতে পারে এই সব ঘটনার জন্য সে নিজেই দায়ী। তখন সেখানে নেন ও মিলা আসে। সেসেফ তাদেরকে জানায় এই সব কিছু তার কারণেই হয়েছে। এই গ্রামে কবর দেওয়ার নিয়ম পুরো উল্টো। সে যদি আগে এই গ্রামে কবর দেওয়ার নিয়ম জানতো তাহলে এই পচংগুলো জীবিত হতো না। এটা শুনে মিলার ছাতা খুলে রাখার ও শীষ বাজানোর রীতির কথা মনে পড়ে। তার মানে এই গ্রাম পৃথিবীর অন্য সব গ্রামের থেকে আলাদা। তারা যখন কথা বলছিল নেন তখন পিছনে তার বাবা মাকে দেখতে পায় এবং তাদের দিকে যেতে থাকে। হঠাৎ নেন সেখানে নেই লক্ষ্য করলে মিলা দেদেন ও নেনকে খুঁজতে কুয়োর দিকে যায়।
সেখানে মিলা দেদেনের ফোনটি পড়ে থাকতে দেখে। নেন তখনও তার বাবা মার দিকে যাচ্ছিল। হঠাৎ নেন সেখানে পচং দেখে আর ভয় পেয়ে চিৎকার করে। সেসেফ তখন এসে নেনকে বাঁচিয়ে নেয়। নেনকে নিয়ে সেসেফ কবরস্থানের সাথে থাকা সেই ঘরটিতে চলে যায়। তারা দুজন খাটের নিচে লুকিয়ে পড়ে। তারা দেখে দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে আর কাফনের কাপড় পরা একটি পচং লাফিয়ে লাফিয়ে ঘরে প্রবেশ করছে। পচংটি লাফ দিয়ে বিছানায় উঠে পড়ে। তারা মনে করে পচংটি হয়তো চলে গিয়েছে। তারা যখনই বের হতে যাবে পচংটি তাদের সামনে চলে আসে। এরপর মিলাকে দেখানো হয়। কুয়োর সামনে মোবাইলটা দেখে তার সন্দেহ হয়। কুয়োর ভেতরে লাইট মারতেই সে দেদেনের লাশ দেখতে পায়। মিলা এটা দেখে ভীষণ কষ্ট পায়। মিলা সেসেফদের কাছে চলে আসে। মিলাকে দেখে সেসেফ দেদেনকে খুঁজতে থাকে। মিলা তখন বলে তাদের দেদেনকে ছাড়াই এখান থেকে চলে যেতে হবে, আর কোনো উপায় নেই। এটা শুনে সেসেফ বুঝতে পারে দেদেন আর নেই। সেসেফ কান্না করতে থাকে আর এইসবের জন্য নিজেকে দায়ী করতে থাকে। মিলা তাকে বোঝায় এখন এইসব ভাবলে চলবে না, তাদেরকে এখান থেকে পালাতে হবে। তারা তিনজন দৌড়াতে থাকে। গ্রাম পার হয়ে জঙ্গলে আসতেই নেন দাঁড়িয়ে পড়ে। সে আগে কখনো এই গ্রামের বাহিরে যায়নি, তাই গ্রাম থেকে চলে যেতে সে ভীষণ ভয় পাচ্ছিল। মিলা তাকে বোঝায় জীবন বাঁচাতে তাদের পালাতেই হবে। তারা তখন লক্ষ্য করে গ্রাম ভর্তি পচং তাদের দিকেই তাকিয়ে আছে। এটা দেখে তারা আর কিছু না ভেবে পালাতে শুরু করে। পালানোর সময় সেসেফ হঠাৎ নিচে পড়ে যায় আর ধোয়ার মতো কিছু একটা তার দিকে ধেয়ে আসতে থাকে। এইটা দেখে সেসেফ পালাতে গেলে ওই শক্তি তাকে টেনে নিয়ে যেতে থাকে। অদৃশ্য শক্তিটি তাকে জঙ্গলের মধ্যে থাকা একটি কবরের মধ্যে নিয়ে যেতে লাগলে মিলা তার হাত টেনে ধরে। মিলা তার সব শক্তি দিয়েও সেসেফকে টেনে তুলতে পারছিল না, আর কবরটিতে অসংখ্য পচঙে ভরে যাচ্ছিল। পচংগুলো সেসেফকে টেনে নিচে নামাতে থাকে। সেসেফ তখন তাদেরকে পালিয়ে যেতে বলছিল, কারণ সে বুঝতে পারছিল তাকে বাঁচাতে গেলে মিলাও বিপদে পড়বে। কিন্তু মিলা তাকে ছেড়ে যেতে চাইছিল না। তখন সেসেফের চোখ পড়ে তার কাছ থেকে পড়ে যাওয়া সেই বইটির ওপর, যেখানে কবর দেওয়ার নিয়ম ছিল। এই বইটির পেছনে কিছু একটা লেখা ছিল, যেটা পড়লে পচংগুলো হয়তো পরকালে চলে যাবে, নয়তো ধ্বংস হয়ে যাবে। সে মিলাকে চিৎকার করে বইটির পেছনে থাকা লেখাটি পড়তে বলে। যা শুনে নেন ওই বইটির কাছে চলে যায়। সেসেফকে ওই পচংগুলো টেনে নিয়ে যায় এবং তাকে ঘিরে ফেলে। মিলা সেখানেই বসে কান্না করছিল। নেন জোরে জোরে সেই বইয়ের লেখাগুলো পড়ে এবং পচংগুলো অদৃশ্য হয়ে যায়। কিন্তু তখনও সেসেফকে দেখা যাচ্ছিল না। নেন ও মিলা কবরের পাশে বসে কান্না করতে থাকে। তখন হঠাৎ সেসেফ বেরিয়ে আসে। তারা দুজন মিলে তাকে টেনে উপরে তোলে। ইউসুফও সঠিক সময়ে সেখানে চলে আসে। সে তাদেরকে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছিল। নৌকার কাছে আসতে আসতে তাদের সকাল হয়ে যায়। তারা তিনজন নৌকায় করে রওনা হয়। সেসেফ তখন বলে এখন থেকে নেন তার কাছেই থাকবে। তার দাদি ভীষণ খুশি হবে একটা নাতনি পেয়ে। এইটা শুনে নেন ও মিলা দুজনেই খুশি হয়, কারণ নেনের আপন বলতে আর কেউই ছিল না। তখন মিলা নৌকায় আবার সেই লেখাটা দেখে এবং জিজ্ঞাসা করে এখানে কি লেখা রয়েছে। ইউসুফ বলে এখানে লেখা আছে প্রত্যেক জায়গার নিজস্ব নিয়ম আছে। এখন কথা হলো সেসেফ, মিলা ও নেন বেঁচে গিয়েছিল, মারা গিয়েছিল পুপুত ও দেদেন। তাহলে গেন্দিস কোথায়? কি হয়েছিল তার সাথে? এরপর এই ঘটনার কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। উদ্ধারকর্মী ওই গ্রামেই যাচ্ছিল, গ্রামে আর কোনো মানুষ জীবিত আছে কিনা সেটা দেখার জন্য। তখন তারা কোনো কিছুর একটা আওয়াজ শুনতে পায়, আর আমরা গেন্দিসকে দেখতে পাই, যে কিনা মানসিক রোগীতে পরিণত হয়েছিল। উদ্ধারকর্মীদেরকে দেখে গেন্দিস সেখান থেকে পালিয়ে যায়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এইরকম আরও নতুন নতুন মুভি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।